চাকরি সূত্রে কত জায়গাতেই না যেতে হয় আমাদের। কাউকে পাড়ি দিতে হয় বিদেশে, কেউ শহরাঞ্চলে যায়, কেউ রাজ্যের বাইরে যায়। কপালের দোষে গিয়ে পড়ে নির্জন শুনশান একটা জায়গায়। এমনই একবার হয়েছিল তন্ময়ের সাথে। চাকরি করতে সে পৌঁছে গেছিল মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রামে। আজ আমরা শুনব শ্রীর কলমে মেদিনীপুরের সেই খামার। কিন্তু গল্প শুরু করার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক তো করবেন এবং অবশ্যই হাইপ করতে ভুলবেন না। তাছাড়া অনেকেই জিজ্ঞাসা করছিলেন কিভাবে গল্প পাঠাতে হয়। আপনারা জাস্ট দেখুন, এই ভিডিওর ডেসক্রিপশনেই একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা খুলুন, ইনস্ট্রাকশনসগুলো ফলো করুন, গল্প সেখানেই পাঠিয়ে দিতে পারবেন। তাহলে দেরি না করে শুরু হচ্ছে আজকের পর্ব। গত মাসেই কাগজে বিজ্ঞাপনটা প্রথম চোখে পড়েছিল তন্ময়ের। সর্বক্ষণ থেকে ফার্ম হাউসের হিসেবপত্র দেখাশোনা করার জন্য 25-30 বছর বয়সী একজন শিক্ষিত যুবক চাই। কপাল ঠুকে অ্যাপ্লাইটা করেই দিয়েছিল সে, কিন্তু কাজটা যে এত সহজে হয়ে যাবে সেটা অবশ্য মোটেও আশা করতে পারেনি। জায়গাটা যদিও একেবারে গণ্ডগ্রাম। তমলুক থেকে বাসে আরও প্রায় মিনিট 30-এর পথ। এরকম অজপাড়াগাঁয়ের শেষ প্রান্তে যে দুর্গের মতো এমন বিশাল একটা ফার্ম হাউস থাকতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করাই দায়। জায়গাটার চারিদিক লোহার জালি লাগানো উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বিরাট গেটটার উপর জং ধরা লোহার সাইনবোর্ডে বড় বড় হরফে লেখা আগারওয়াল প্রাইভেট লিমিটেড। হঠাৎ দেখলে কেন জানি না বইতে পড়া সেই কালকুঠুরি কিংবা জেলখানার কথা মনে পড়ে যায়। আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। পিছন দিকটা বাঁশ, পুকুর, হিজল, আকন্দের ঘন ঝোপঝাড়ে ঘেরা। বাঁদিক দিয়ে সরু একটা কাঁচা রাস্তা খানিক দূরেই একটা আধ মজা নয়নজুলিতে মিশে গিয়েছে। সেখান থেকে পচা পাকের বিশ্রী দুর্গন্ধ উঠে আসছে। পকেট থেকে রুমাল বের করে নাক চাপা দেয় তন্ময়। তার বুক চিরে ভারী একটা দীর্ঘশ্বাস উঠে আসে। সে আপাদমস্তক শহুরে কেতায় অভ্যস্ত একটা ছেলে। পাড়া গাঁয়ের এই নির্জন বাস তার ধাতে সইলে হয়। অবশ্য না সইয়ে উপায়ও কিছু নেই। আজকাল চাকরির যা বাজার, তাতে ভালো সুস্থ সবল মানুষই কিছু পাচ্ছে না। সেখানে ওর তো আবার ছোট থেকেই বাঁ পায়ে খানিক সমস্যা আছে, একটু খুঁড়িয়ে হাঁটতে হয়। তার উপর তন্ময়দের বাড়ির অবস্থাও বিশেষ ভালো নয়। তাছাড়া ওর বয়সও তো আর ওর মুখ চেয়ে এক জায়গায় বসে থাকবে না। অগত্যা মনের ভাব মনেই চেপে রেখে সামনের দিকে পা বাড়ায় তন্ময়। গেটটা ভেতর থেকে বন্ধ করা ছিল না। তন্ময় হাত দিয়ে সামান্য ঠেলতেই আলতো করে ফাঁক হয়ে যায় সেটা। কেউ আছেন? বিরাট প্রাচীরগুলোর উঁচু উঁচু গাঁথনিতে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তন্ময়ের কণ্ঠস্বর। ভেতরে টিনের শেড আর দেওয়াল ঘেরা গোডাউনের মতো বেশ বড় ফাঁকা একটা জায়গা। তার ভেতরে সার দিয়ে রাখা সব প্যাকিং বাক্স। এছাড়া কিছু গাছগাছালি আর একটা গ্রিন হাউসও আছে। আর আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা যন্ত্রপাতি আর লোহা লক্করের স্তূপ। তবে সেসব কিছু ছাপিয়ে কেমন যেন ভ্যাপসা একটা বোটকা গন্ধ নাকে আসে তন্ময়ের। এই দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন আবছা আলো আঁধারিতে ঠেকে আছে।
চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিতে নিতেই আবারও ডাক দেয় তন্ময়। কেউ আছে? কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই কিসে যেন একটা হোঁচট খেয়ে সামনের দিকে মুখ থুবড়ে পড়েও। মুখ দিয়ে অস্ফুট একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে আসে ওর। তন্ময় সবে গায়ের ধুলো ছেড়ে উঠে বসতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পিছন দিক থেকে কর্কশ একটা কণ্ঠস্বর ভেসে আসে। এখানে কি চাই? চমকে পেছন ফেরে তন্ময়। একটা মাঝ বয়সী লোক, শীর্ণকায় চেহারা, গায়ের রং চাপা, মাথায় এক মাথা উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, মুখের ভাব রুক্ষ। তবে সব থেকে অদ্ভুত লোকটার টান চোখটা। চোখটা ফ্যাট ফ্যাটে সাদা। বেশ বোঝা যায় সে চোখে দৃষ্টির লেশ মাত্র নেই। আরে মশাই, এখানে কি চাই? তন্ময়ের দিকে তাকিয়ে আগের মতোই রুক্ষ কর্কশ গলায় আবারও প্রশ্ন করে সে। তন্ময় লোকটার দিকে তাকিয়ে সামান্য হাসার চেষ্টা করে, তারপর বলল, আমি ওই কাগজের বিজ্ঞাপন দেখে। লোকটা ওর কথা শেষ করতে দেয় না, হাত দিয়ে থামিয়ে দেয়। বুঝেছি, তুমি তাহলে সেই ছোপ ধরা হলদেটে দাঁতের ফাঁক দিয়ে অদ্ভুত হিসহিসে গলায় চিবিয়ে চিবিয়ে কথাগুলো উচ্চারণ করে লোকটা। তারপর খানিকটা স্থির চোখে চুপচাপ তাকিয়ে থাকে ওর দিকে। লোকটার ওই ফ্যাট ফ্যাটে সাদা চোখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন অস্বস্তি লাগে তন্ময়ের। লোকটার ঠোঁটে মৃদু একটা ফ্যাকাশে হাসি ফুটে ওঠে। এসেছো যখন, তখন যাবে আর কোথায়? থাকতে তো তোমায় হবেই। কথাটা বলেই আর দাঁড়ায় না লোকটা। ইশারায় তন্ময়কে পেছন পেছন আসতে বলে সামনের দিকে পা বাড়ায়। তারপর কি মনে করে থমকে দাঁড়িয়ে পড়ে আবার। পেছন ফিরে তন্ময়ের দিকে তাকিয়ে চাপা গলায় বলে, একটা কথা মনে রেখো, এখানে ঢুকছো তো নিজের ইচ্ছায়, তবে বেরোতে কিন্তু পারবে না। কথাটা বলেই সাপের শীষ দেওয়ার মতো শব্দ করে অদ্ভুত ফ্যাস ফ্যাসে গলায় হেসে ওঠে লোকটা। তন্ময়ের গাটা কেমন যেন অকারণেই শিরশির করে ওঠে হঠাৎ। এই ফার্মটা মূলত পোলট্রির উপর বেস করে তৈরি। এছাড়াও বেশ কিছু দামি ভেষজ উদ্ভিদ এখান থেকে বাইরে রপ্তানি করা হয়। তন্ময়ের কাজ হলো সারাদিনে কত মাল বাইরে যাচ্ছে, পোলট্রির জন্য কি কি খাবার আসছে, কোন গাছে কি সার লাগছে, এই সব জিনিসের খুঁটিনাটি হিসেবপত্র লিখে রাখা। আপাতভাবে দেখতে গেলে আর 5টা ফার্ম হাউসের সাথে কোথাও কোনো তফাৎ নেই। নিতান্ত সাধারণ একটা ফার্ম হাউস। কিন্তু তবুও তন্ময়ের কেন জানি না এসে থেকেই জায়গাটা ঠিক খুব একটা স্বাভাবিক বলে মনে হয়নি তেমন। প্রথম দিন ঢুকেই যার সাথে ওর দেখা হয়েছিল তার নাম মুকুন্দ প্রসাদ। লোকটা এখানকার কেয়ারটেকার। এছাড়াও আরও প্রায় 10-12 জন কর্মচারী আছে ফার্মটিতে। প্রত্যেকের ব্যবহারই কেমন যেন অস্বাভাবিক আর রহস্যময়। তন্ময় এসে থেকে লোকগুলোর সাথে আলাপ জমানোর বিস্তর চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি বিশেষ। লোকগুলো কেমন যেন অদ্ভুত।
ঠিক করে কথাই বলতে চায় না তেমন, যেচে কথা বলতে গেলেও এড়িয়ে যায়। তবে সব থেকে অদ্ভুত হলো ওই মুকুন্দ প্রসাদ। লোকটা যেন তন্ময়কে সহ্যই করতে পারে না একেবারে। তন্ময় বেশ বুঝতে পারে লোকটা ছুতোয় নাতায় যেভাবে হোক ওকে এখান থেকে তাড়াতে চায়। কে জানে ওর সাথে কি এমন শত্রুতা আছে লোকটার। তবে এসব কিছুর মধ্যেও একটা মানুষকে বেশ ভালো লেগেছে তন্ময়ের, ময়ূকলাল আগারওয়াল। এই ফার্ম হাউস তথা আগারওয়াল প্রাইভেট লিমিটেডের একমাত্র ওয়ারিশ। লোকটার বয়স আন্দাজ বছর 55-র বেশি হবে না। সৌম্য চেহারা, অমায়িক ব্যবহার, মুখের কোণে সবসময় হাসি লেগে আছে। ভদ্রলোক বেশিরভাগ সময়তেই নানান কাজে ব্যস্ত থাকেন। এসে থেকে গত 3 দিনে তন্ময়ের সাথে মাত্র 2 বার দেখা হয়েছে ভদ্রলোকের। 2 বারই পিঠে হাত দিয়ে হেসে কথা বলেছেন। লোকটা যে এত বিপুল অঙ্কের ব্যবসার মালিক, ব্যবহারে সেটা বোঝাই যায় না। একেবারে মাটির মানুষ যাকে বলে। তন্ময়ের স্মোক করার অভ্যাস তেমন একটা নেই, কিন্তু এখানে এসে থেকে নতুন পরিবেশের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, স্মোক করার হ্যাবিটটা খানিক বেড়েছে। সাথে আনা সিগারেটের প্যাকেটটা গত 3 দিনেই ফুরিয়ে গিয়েছে। এখানে আসার পথে একটা পান বিড়ির দোকান চোখে পড়েছিল ওর, কিন্তু সেটা যে এতটা দূরে তা খেয়াল ছিল না। ফার্ম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা পরে অবশেষে দোকানটা চোখে পড়ল ওর। এগিয়ে গিয়ে দোকানিকে বলতেই দোকানি সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দেয় ওর দিকে। দাম মিটিয়ে একটা সিগারেট ধরিয়ে পাশে রাখা একটা বেঞ্চের উপরই বসে পড়েও। অনেকটা রাস্তা হাঁটতে হবে আবার। দাদা কি এখানে নতুন নাকি? দোকানির কথায় মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানায় তন্ময়। লোকটা আবার জিজ্ঞেস করে, এখানে উঠেছেন কোথায়? তন্ময় এক মুখ ধোঁয়া ছেড়ে উত্তর দেয়, ওই আগারওয়াল প্রাইভেট লিমিটেডে, ওখানে এসেছি নতুন কাজ নিয়ে। তন্ময়ের মুখে আগারওয়াল প্রাইভেট লিমিটেডের নাম শুনে লোকটার এতক্ষণের হাসি মুখটা যেন হঠাৎ করেই তপ করে নিভে যায়। ও, ফার্ম হাউসের নতুন স্টাফ? তা দেখেন কতদিন টিকতে পারেন। কথাটা বলেই চুপ করে যায় লোকটা। তন্ময়ের হাতের সিগারেটটা শেষ হয়ে এসেছিল প্রায়। ও আর কিছু না বলে শেষ কয়েকটা টান দিয়ে আগুনের টুকরোটা পা দিয়ে পিষে দোকান ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু দোকান থেকে আসতে আসতেও ওর মনে হয় দোকানি লোকটা তখনও যেন কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। এখানকার অস্বাভাবিকত্বটা শুধু এখানের লোকজনের ব্যবহারের জন্য নয়, জায়গাটার মধ্যে আরও কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। গত কয়েকদিনে এটা বেশ বুঝতে পেরেছে তন্ময়। সম্ভবত পোলট্রি আর মেডিপ্লান্টসের ব্যবসা ছাড়াও আরও কোনো বিজনেস আছে এদের, আর সেটা হয় রাতের বেলায়, সবার দৃষ্টির অগোচরে। তার কারণ প্রথম দিনই তন্ময়কে এখানকার কয়েকটা নিয়ম বলেছিল মুকুন্দ প্রসাদ, যার মধ্যে প্রধান ও অন্যতম শর্ত ছিল
রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে হবে। 10টার পরে নিজের ঘর ছেড়ে বেরোনো যাবে না আর। তন্ময় লক্ষ্য করেছে কোনো এক অজ্ঞাত কারণে ঘড়ির কাঁটা রাত 10টার ঘর ছুঁতেই এখানকার সমস্ত আলো একসাথে নিভে যায়। কিসের এত গোপনীয়তা? কোনো বেআইনি কিছু নয় তো? সম্ভাবনাটা এমনি এমনি মাথায় আসেনি তন্ময়ের। আলো নিভে গেলেও করিডরে পায়ের শব্দ পেয়েছে সে। তাছাড়া অনেক রাতে যন্ত্রপাতির শব্দ ভেসে আসে মাঝে মাঝে। কে বা কারা রাতের অন্ধকারে কিছু একটা করে এখানে, সে ব্যাপারে তন্ময় নিশ্চিত। কিন্তু কি করে সেটা সে জানে না। আজও অন্যান্য দিনের মতোই 10টা বাজতেই করিডোরের সমস্ত আলো নিভে গিয়েছে। পেছনের জঙ্গল থেকে শেয়ালের সমবেত কান্নার শব্দ ভেসে আসছে। ঘর ঘর শব্দ করে খুব ধীর লয়ে মাথার উপরের ফ্যানটা ঘুরে চলেছে একটানা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল তন্ময়। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তার কোনো কালেই ছিল না। এখানে এসেই একটা মস্ত অসুবিধা হয়েছে তার। ঘুম আসতে চায় না কিছুতেই। হঠাৎ কিসের একটা শব্দ কানে আসতে বিছানার উপর উঠে বসে তন্ময়। ভালো করে কান পেতে শব্দটা শোনার চেষ্টা করে ও। গাইতি বা শাবল জাতীয় কিছু দিয়ে মাটি খুঁড়লে যেরকম শব্দ হয়, কতকটা তেমনই ভোঁতা একটা শব্দ। কিন্তু এত রাতে এই মিশমিশে অন্ধকারে মাটি খুঁড়ছে কে? কি হচ্ছে এখানে? পায়ে পায়ে বিছানা ছেড়ে নেমে আসে তন্ময়। তারপর ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। শব্দটা বাইরের দিক থেকে আসছে। মানুষের কৌতূহলের থেকে বিপজ্জনক বস্তু আর দ্বিতীয়টি নেই। কৌতূহলের সামনে বাকি সমস্ত বাধা নিষেধ নিয়ম সব তুচ্ছ হয়ে যায়। তন্ময়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। তাছাড়া মুকুন্দ প্রসাদ লোকটাকে তন্ময়ের এমনিতেও ঠিক পছন্দ হয় না। রাতে বাইরে বেরোনোর এই নিষেধাজ্ঞা জারি করার পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে লোকটার। বাইরের সেই চাপা শব্দটা এখন আরো স্পষ্ট কানে আসছে। মনে মনে ঠিক করে নেয় তন্ময়, যাই হয়ে যাক, আজ সে বাইরে বেরিয়ে দেখবেই রাতের বেলা ঠিক কি হয় এখানে। প্রায় নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে তন্ময়। আলকাতরার মতো ঘন নিস্তব্ধ অন্ধকারে ডুবে আছে চারিদিক। চোখ একটু সয়ে আসতেই শব্দটার উৎসটা বুঝতে পারে সে। শব্দটা আসছে ফার্ম হাউসের একেবারে পিছন দিক থেকে। কিন্তু ওদিকটায় তো ঘন জঙ্গল। এত রাতে কে মাটি খুঁড়ছে ওখানে? পায়ে পায়ে ফার্মটার একেবারে পিছন দিকটায় চলে আসে তন্ময়। এদিকটাতে জমাদার যাতায়াত করার জন্য ছোট একটা দরজা আছে। এটা দিয়ে বেরোলে সেই এঁদো নয়াঞ্জলিটার পাশ দিয়ে গিয়ে
সোজা পেছনের ঝোপঝাড়ে ঘেরা জঙ্গুলে জায়গাটায় গিয়ে পড়া যায়। তন্ময় দেখে দরজাটা এখন আলতো ফাঁক হয়ে আছে, অর্থাৎ তার সন্দেহই ঠিক। তার মানে কেউ একটা বাইরে বেরিয়েছে নিশ্চয়ই। ফার্মের জিনিসপত্র বাইরে পাচার করছে না তো কেউ? তাহলে হিসেবের কোথাও কিছু ঘাটতি পড়লে তো শেষমেশ তাকেই দুষবে সবাই। আশঙ্কাটা মাথায় আসতেই ধীর পায়ে পেছনের দরজা দিয়ে গলে নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে তন্ময়। দাঁড় কাকের ডানার মতো নিকষ কালো রাত থমকে আছে বাইরে। ঝিঁঝি পোকার একটানা গুঞ্জন ভেসে আসছে, আর সেই সাথে ভেসে আসছে শিয়ালের সমবেত কান্নার শব্দ। যেন এক অশুভ ইঙ্গিত বুকে নিয়ে নিশ্চুপে অপেক্ষা করে আছে রাত্রির শীতল গাঢ় অন্ধকার। হঠাৎ একটু দূরেই মৃদু একটা আলোর রেখা চোখে পড়ে তন্ময়ের। লণ্ঠনের আলো। কে একটা মাটির উপর উবু হয়ে বসে কি যেন করছে, সম্ভবত মাটি খুঁড়ছে, আর সেখান থেকেই আসছে শব্দটা। লোকটা কে সেটা ভালো করে বুঝতে আরো একটু সামনের দিকে এগিয়ে যায় তন্ময়। লণ্ঠনের আলোয় লোকটার মুখের একটা পাশ দেখা যাচ্ছে। টিমটিমে হলদে আলো এখন তার ফ্যাকাশে সাদা চোখে গিয়ে পড়েছে। মুকুন্দ প্রসাদ। বিড়বিড় করে আপন মনে নামটা উচ্চারণ করে তন্ময়। হঠাৎ অসাবধানতা বশত একটা প্লাস্টিকের বোতল ওর পায়ের তলায় পড়ে। একটা বিকট শব্দ করে ওঠে। চমকে মুখ তুলে তাকায় মুকুন্দ প্রসাদ। তার চোখের দৃষ্টি মরা মাছের মতো বিবর্ণ শীতল। তাড়াতাড়ি পেছনে সরে আসে তন্ময়। অন্ধকারের চাদর মুড়ি দিয়ে প্রাণপণে আড়াল করে নেয় নিজেকে। বুকটা দুরু দুরু করে ওঠে তার। লোকটা তাকে দেখে ফেলেনি তো? কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি তন্ময়। ওই ঘরের জানালা দিয়ে পেছনের জঙ্গলটা পরিষ্কার দেখা যায়। ঘরে ফিরে এসে গোটা রাত ধরে ওই জানালার ধারেই চোখ রেখে বসেছিল ও। মুকুন্দ প্রসাদের লণ্ঠনের সেই টিমটিমে আলো সারা রাত ধরে সমস্ত জঙ্গলটা দাপাদাপি করে বেরিয়েছে। যেন কিছু একটা খুঁজছে সে। কি খুঁজছিল লোকটা? আজ সমস্তটা দিন ধরে সারাক্ষণ মুকুন্দ প্রসাদকেই লক্ষ্য করে গিয়েছে তন্ময়। লোকটার দু চোখে রাত জাগার ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও কোথাও কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়েনি। লোকটা অন্যান্য দিন যা যা কাজ করে আজও সে সমস্তই করেছে, কিন্তু তন্ময়ের মনের খচখচানি তাতে বিন্দুমাত্র কমেনি। আজও 10টা বাজতেই করিডোরের সমস্ত আলো নিভে গিয়েছে আবার, কিন্তু তন্ময়ের চোখে ঘুম আজকেও নেই। মনে মনে সবটা ঠিক করে রেখেছে সে। যেভাবেই হোক আজ এই ফার্ম হাউসের ভেতরের আসল রহস্যটা সে বের করেই ছাড়বে।
রাত এখন কটা হবে কে জানে। আজ আবার যান্ত্রিক ঘড়ঘড় শব্দটা শুরু হয়েছে। ফার্মের ভেতরেই কোথাও একটা কোনো মেশিন অন করেছে কেউ। আর চুপ করে বসে থাকতে পারে না তন্ময়। গতদিনের মতোই চুপিসারে ঘরের বাইরে বেরিয়ে আসে। শব্দটা লম্বা করিডোরটার একেবারে শেষ প্রান্ত থেকে আসছে। কি এক অদম্য কৌতূহলের বশবর্তী হয়ে পায়ে পায়ে সেদিকেই এগিয়ে যায় সে। হঠাৎ অদ্ভুত একটা গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারে। হাসপাতাল বা ওষুধের দোকানে যেমন ঝাঁঝালো গন্ধ থাকে, কতকটা সেরকম। সম্ভবত কোনো কেমিক্যাল জাতীয় কিছুর গন্ধ। তন্ময়ের খেয়াল হয় হাঁটতে হাঁটতে করিডোরটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে ও। ফার্মের এদিকটাতে আগে কখনো সেভাবে আসা হয়নি তন্ময়ের। দূর থেকে শুধু দেখেছে এখানে দুটো ঘর আছে। দুটো ঘরের দরজাই তালা বন্ধ থাকে সব সময়। দিনের বেলাতেও কর্মচারীরা কেউ এদিকটায় বড় একটা আসে না। যান্ত্রিক শব্দটার তীব্রতা এখন আগের থেকে আরও খানিকটা জোরালো হয়েছে। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে তন্ময়। হ্যাঁ, কোনো ভুল নেই। ওই তালাবন্ধ ঘর দুটোর ভেতর থেকেই শব্দটা আসছে। ঝাঁঝালো কেমিক্যালের মতো সেই তীব্র গন্ধটাও সম্ভবত ওখান থেকেই আসছে। হঠাৎ কাঁধের উপর আলতো একটা হাতের স্পর্শে চমকে পেছনে ফেরে তন্ময়। মোমবাতি হাতে নিঃশব্দে ওর পেছনে এসে দাঁড়ানো মানুষটার দিকে তাকাতেই কথাটা আটকে যায় তন্ময়ের। স্যার 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 আপনি? হ্যাঁ, ময়ূকলাল আগারওয়াল। ঠোঁটের কোণে লেগে থাকা মিটমিটে একটা হাসি নিয়ে তন্ময়ের দিকেই তাকিয়ে আছে মানুষটা। তন্ময়ের মুখ দিয়ে একটাও কথা সরে না। মালিক যদি তাকে জিজ্ঞাসা করেন এত রাতে সে এখানে কি করছিল, তবে কি জবাব দেবে ও? যে ও এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিল? তবে ময়ূকলাল কিন্তু এ সমস্ত প্রশ্নের ধার দিয়েও গেলেন না। তিনি ওর কাঁধে হাত রেখে বরাবরের মতোই মিষ্টি গলাতে বললেন, ঘুম আসছে না তাই তো ইয়াং ম্যান? তন্ময় কি বলবে বুঝতে না পেরে উপরে নিচে মাথা দোলায়। ময়ূকলাল মিষ্টি হাসেন। তাহলে এসো আমার সঙ্গে, তোমায় একটা জিনিস দেখাই বরং। ময়ূকলাল তন্ময়কে সঙ্গে করে একটা বন্ধ ঘরের পাল্লা ঠেলে ভেতরে ঢুকে আসেন। এখন যদিও তালা ঝুলছিল না সেখানে। ভেতরে ঢুকতেই চিড়িয়াখানার মতো বোটকা একটা বুনো গন্ধ নাকে আসে তন্ময়ের। ময়ূকলালের হাতে ধরা মোমবাতির আবছা আলোয় ঘরের ভেতরটা চোখে পড়তেই অবাক হয়ে যায় সে। ঘরটার ভেতরটা অনেকটা বড়, আর তার পুরোটাই প্রায় ছোট বড় নানান সাইজের খাঁচা দিয়ে সাজানো। খাঁচার ভেতরে রাখা নানান রকম জন্তু জানোয়ার। কোথাও খাঁচার ভেতরে চুপ করে বসে আছে মাঝারি আকারের কোনো ভাল্লুক, আবার কোথাও হয়তো একটা তারের উপর শিকল দিয়ে বাঁধা আছে মস্ত সাইজের একটা ঈগল। কুকুর, বেড়াল, বুনো ইঁদুর, শেয়াল, গিনিপিগ, সাপ থেকে শুরু করে কি নেই সেখানে। অবাক বিস্ময়ে হাঁ করে সেদিকেই তাকিয়ে থাকে তন্ময়। অবাক হচ্ছ? ইনকো দেখকর অবাক হওয়ার বা ভয় পাওয়ার মতো কিন্তু কিছুই নাই। আসলে কি জানো তো,
মানুষের সাথে এদের খুব বেশি অন্তর মতলব ওই কি যে বলে প্রভেদ নাই। বহুত দিন সে মানুষের সাথে থাকতে থাকতে এরাও মানুষের মতোই স্বভাব পেয়ে গেছে। আর মানুষ বা এদের স্বভাব। কথাটা বলেই সজোরে হেসে ওঠেন মিস্টার আগারওয়াল। তারপর হঠাৎ কি মনে হতে তন্ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, আত্মার অস্তিত্বে বিশ্বাস করো? এমন অদ্ভুত একটা প্রশ্নের উত্তরে ঠিক কি বলা উচিত ভেবে পায় না তন্ময়। মিস্টার আগারওয়ালি কথা বলেন আবার, আত্মার কিন্তু কোনো বিনাশ নাই। আত্মা অবিনশ্বর। হ্যাঁ, রূপান্তর বিলকুল আছে, তবে তার আলটিমেট এন্ড বা শেষ বলে কিছু কিন্তু হয় না। তন্ময়ের মাথায় ঢোকে না এই মাঝরাত্রিরে তাকে এমন চিড়িয়াখানার মতো একটা জায়গায় এনে এসব কি বলে যাচ্ছেন মিস্টার আগারওয়াল। তন্ময়কে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে তিনি আবার বলেন, তাহলে একটা কথা বলো তো, সোল যদি ইমর্টালি হবে, তবে এই যে এত এত পশু পাখি রোজ মারা যাচ্ছে, এদের যে সোল সেগুলো যাচ্ছে কোথায়? তন্ময় কোনো উত্তর দেয় না। আগারওয়াল হেসে বলেন, আসলে কি জানো, এরা কেউই কখনো কোথাও যায় না। এইসব সোলস বা আত্মা সব ইনসানের ভেতরে অবজর্ব হয়ে যায় ক্রমশ। সেই জন্যই তো ইনসানের ভেতর দিন দিন ও পাশবিক প্রবৃত্তি এত বেড়ে যাচ্ছে। কিন্তু পশুরা কি সচমেই হিংস্র? তারা তো মানুষের মতো অকারণে অপরের ক্ষতি করে না কখনো। কথাটা তন্ময়ের মাথায় আসলেও সে মুখে কিছু বলে না। আগারওয়াল তখনও বলে চলেছেন, আসলে প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো একটা স্পিরিট অ্যানিমাল কাজ করে। প্রত্যেকের ভেতরে একটা পাশবিক দিক থাকে। এই ধরো যে লোকটাকে দেখে তুমি হয়তো ভাবছো ভেড়ার মতো শান্ত নিরীহ, কে বলতে পারে হয়তো সময় এলে সেই ক্ষুধার্ত ভেড়িয়া মানে নেকড়ের মতো ধূর্ত আর হিংস্র হয়ে উঠবে। ইউ নেভার নো, তাই না? তন্ময়ের মনে হয় শেষের কথাগুলো বলতে বলতে আগারওয়ালের গলার স্বরটা যেন সামান্য পরিবর্তিত হয়। পরিবর্তনটা ঠিক কি সেটা বুঝে ওঠার আগেই কাঁধের কাছে একটা উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ এসে লাগে ওর। ও পিছন ফিরতেই অবাক হয়ে যায়। কথা বলতে বলতে কখন যেন ওর ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছেন মিস্টার আগারওয়াল। তার আনা মোমবাতিটা এখন একটা টেবিলের উপর রাখা। মোমবাতির আবছা হলদেটে আলোতে আগারওয়ালের চোখে মুখে ফুটে ওঠা অদ্ভুত ধূর্ত চাহনিটার নজর এড়ায় না তন্ময়ের। সে কিছু একটা বলতে গিয়েও আগারওয়ালের ডান হাতের দিকে তাকিয়ে চুপ করে যায়, কারণ সেই হাতে এখন ধরা আছে ভারী একটা লোহার শাবল। দেখে মনে হচ্ছে যেন তন্ময়ের দিকেই সেটা তুলে ধরেছেন তিনি। এটা কি করছেন স্যার?
মুহূর্তে কয়েক পা পিছিয়ে গিয়ে প্রায় আর্তনাদ করে ওঠে তন্ময়। আগরওয়ালের ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে যায়। সে শাবলটা তুলে ধরে তন্ময়ের মাথা লক্ষ্য করে আঘাত করতে যায়, কিন্তু পারে না। তার আগেই তন্ময় ছিটকে একপাশে সরে যাওয়ায় সেটা সজোরে মেঝেতে গিয়ে আছড়ে পড়ে। ঠং করে ধাতব শব্দ হয় একটা। সেটাই করছি যেটা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তুমি কি মনে করছো আমার এই বিশাল সাম্রাজ্য সব ওই পোল্ট্রি থেকে? রাবিশ! আমার আসল বিজনেস হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুষ্প্রাপ্য আর মূল্যবান সমস্ত অ্যানিমাল সাপ্লাই করা। কিন্তু তার জন্য আমাকে কোথাও যেতে হয় না। কারণ আমি মানুষের ভেতর থেকে সেই সমস্ত আদিম জানোয়ার দেখে খুঁজে বের করে আনতে জানি। বিষাক্ত সরীসৃপের মতো হিসহিসিয়ে ওঠে ময়ূকলাল আগরওয়াল। তার মুখটা হঠাৎই যেন অদ্ভুত এক বন্য হিংস্রতায় ভরে ওঠে। গলা বেয়ে জান্তব একটা গর্জন উঠে আসে তার। ঠোঁটের কষবে গড়িয়ে পড়ে লালা। চোখ দুটোতে যেন ঝিলিক দিয়ে ওঠে নরকের আগুন। তন্ময়ের মনে হয় মিস্টার আগরওয়াল নয়, তার দিকে এক পা করে কোনো হিংস্র বন্য জন্তু যেন এগিয়ে আসছে ক্রমশ। সে চিৎকার করে পালাতে যায়, কিন্তু পারে না। হোঁচট খেয়ে সামনের দিকে উপুর হয়ে মেঝেতে আছড়ে পড়ে তার শরীরটা। মুহূর্তে তার মাথার পেছন দিক থেকে নেমে আসে একটা শীতল ভোঁতা ধাতব স্পর্শ। একটা তীক্ষ্ণ মর্মন্তুদ আর্তনাদে ভরে ওঠে সমস্ত ঘরটা। তারপরেই রাত্রির শেষ প্রহরের অন্ধকার ছুঁয়ে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। বাইরে থেকে আলতো ফাঁক করে লোহার গেটটা খুলে ভেতরে ঢুকে আসে ছেলেটা। আগরওয়াল প্রাইভেট লিমিটেডে আজকেই তার প্রথম জয়েনিং। ভেতরে ঢুকে একটু ইতস্তত করে হাঁক দেয় সে। কেউ আছেন? কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলেটা আবারও ডাকতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনের দিক থেকে আসা একটা কর্কশ ডাক কানে আসে তার। একটা বিড়াল, মিশমিশে কালো পশমে ঢাকা মাঝারি সাইজের বিড়াল। বিড়ালটার একটা পা সম্ভবত সামান্য খোঁড়া, অল্প লেংচে হাঁটছে প্রাণীটা। ধীর পা এসে ছেলেটার গা ঘেঁষে দাঁড়ায় সে। তারপর তার দিকে তাকিয়ে কর্কশ গলায় ফ্যাস ফ্যাস করে ডেকে ওঠে আবার। ছেলেটা নিচু হয়ে প্রাণীটার গায়ে হাত বোলাতেই যাচ্ছিল সম্ভবত, তার আগেই সামনের দিক থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে। নিউ জয়নিং। ছেলেটা হেসে মাথা নাড়ে। লোকটাও হেসে হাত বাড়িয়ে দেয় তার দিকে। আমার নাম ময়ূখলাল আগরওয়াল, এই আগরওয়াল প্রাইভেট লিমিটেডে। আরে স্যার, আপনি? লোকটার কথা শেষ হয় না, তার আগেই ছেলেটা হাঁ হাঁ করে ওঠে। ছেলেটার বিশ্বাস হয় না, এত বড় একটা কোম্পানির মালিক অথচ এমন অমায়িক ব্যবহার। এ যেন মাটির মানুষ একেবারে। লোকটা ছেলেটার দিকে তাকিয়ে হাসে, তারপর সামনে দাঁড়ানো বিড়ালটাকে দেখিয়ে বলে, পার্সিয়ান ব্ল্যাক ক্যাট,
একটা কাজের জন্য ওকে এনেছিলাম, আজকেই পাঠিয়ে দেওয়ার কথা আছে আবার। ফ্যাটফ্যাটে সাদা, মণিবিহীন ফ্যাকাশে একটা চোখ, শূন্য দৃষ্টিতে লক্ষ্য করে সবটা। তার বুক চিরে গভীর একটা ক্লান্ত দীর্ঘশ্বাস উঠে আসে। না, এবারেও পারল না সে। আগের ছেলেটাকেও তো কত করে বাঁচানোর চেষ্টা করল, এত করে তাড়াতে চাইল, কিন্তু ছেলেটা কিছুতেই গেল না। আরও একজন এলো, গভীর আক্ষেপে মাথা নাড়ে শীর্ণকায় লোকটা। না, এবারেও বাঁচাতে পারবে না সে, ঠিক যেমন পারেনি আজ থেকে 14 বছর আগে নিজের একমাত্র ছেলেটাকে বাঁচাতে। আর তাই তো দিনের পর দিন সকলের চোখ এড়িয়ে পড়ে থাকা এখানে। যদি পারা যায়, অন্তত একটা প্রাণকেও যদি অক্ষত ফেরানো যায়। কিন্তু মুকুন্দ প্রসাদ জানে তা সে পারবে না, কারণ মানুষ আজও বাইরের খোলসটা দেখে মানুষ বিচার করে, ভেতরে চুপটি করে শিকারের অপেক্ষায় বসে থাকা লোলু ভাইনাটাকে কেউ দেখে না। তাই তো ময়ূকলালের মতো ধূর্ত সাপদেরা দিনের পর দিন নিজের মিষ্টি মুখোশের আড়ালে ক্রমাগত বাড়িয়ে চলে তার শিকারের সংখ্যা।